জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? মানুষ চায় একরকম আর মানুষের সঙ্গে ঘটে আরেক রকম। কোনো দিন ভাবিনি যে এইভাবে বাড়িটা ছাড়া হব। তো এটা যেদিন আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি তার আগের দিনের সকালের ভিডিও। পুরো ঘর ভর্তি জিনিসপত্র ছড়ানো ছিটানো, আমার ছেলের খেলনা। তো তার এই খেলনাগুলো কেউ হাত দেওয়ারও পায়নি, তার খেলনা হাত দিলেই মুশকিল করে দেবে। আর বিছানা জুড়ে বইপত্র। তো কোনো দিন কি ভেবেছিলাম যে এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে? কি করব, পরিস্থিতি এমনই যে না ছাড়লে কোনো উপায় নেই। তো এই যে জিনিসপত্রগুলো দেখছো, এইগুলো আমার শাশুড়ি মায়ের। এই দেখো, এটা কিন্তু একটা ইঁদুরে কেটেও দিয়েছে। তো এখানে তার বিছানাপত্র সব রয়েছে। একটা বাড়িতে কত জিনিসপত্র। তো বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে জিনিসপত্রগুলো যদি না গোছগাছ করে যায়, তো জিনিসপত্রগুলো ইঁদুরে সব নষ্ট করে দেবে। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মার ট্রাঙ্ক একটা, আর তার নিচে আছে একটা আমার ঠাকুমা শাশুড়ির ট্রাঙ্ক। আর এই যে এই শাড়িটা, এটা আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি। আমিও ঠিকঠাক জানি না, দুটো শাড়ি আছে, মনে হয় বিয়েরই শাড়ি। আর বিয়েতে যে সকল যে গয়না কাটি যেগুলো পরেছিল, মানে সোনার নয়, এমনি। ভাবছি এই ট্রাঙ্কগুলোর মধ্যে কিছু জিনিসপত্র ভরে রেখে দেবো, কারণ বাইরে যদি থাকে জিনিসপত্র সব ইঁদুরে নষ্ট করে ফেলবে। পুরো ঘর ভর্তি জিনিস একদিনের মধ্যে গোছ করে কি করে যে বেরো তাই বুঝতে পারছি না। আর মাকে আসতে বলেছি, মা দেখি চলে আসবে। তো বাচ্চাটাকে না ধরলে তো কিছু কাজ করতে পারি না, কারণ শোভন তো স্কুলে বেরিয়ে যায়, কোনো কিছু গোছগাছ হয়নি। গোটা ঘর ভর্তি পুরো জিনিস অগোছালোভাবে ছড়ানো ছিটানোভাবে রয়েছে। আমার শাশুড়ি মা মারা গেছেন আজ 3 মাস হয়ে গেল। তার মাঝে কিছুদিন গ্রীষ্মের ছুটি কেটেছে, আর স্কুলটা 1 মাস হবে খুলেছে। কিন্তু এই 1 মাসই আমার কীভাবে যে দিন যায় সে আমিই জানি। কারণ কোনো রকমের রান্নাটুকু করতে পারি, তাও এক একদিন পারি না, কারণ এই ছোটো ছেলেটি আমার খুবই দুষ্টু। আর এই যে পরম দুপুরবেলায় ঘুমিয়েছে, আর এদিকে আমার মাও চলে এসেছে। মাকে আসতে বলেছিলাম, কারণ মা না আসলে এই বাচ্চাটাকে না ধরলে তো আমি কিছুই গোছগাছ করতে পারি না, খুবই দুষ্টু। বিছানায় একটুখানি রাখবো, বিছানার দিকে এসে 2 দিন তো আবার বিছানা থেকে পড়েও গিয়েছিল। সেই কারণে আমি বিছানাও রেখেও কোনো কাজ করতে পারি না। এমনকি এখন আবার একটু একটু হামাও দিতে শিখেছে, তো মেঝাতে রাখলেও চারিদিকে হয়ে যায়। আর বড্ড জিনিসপত্র মুখে তুলে নেয়, ওই জন্য তো একদম চোখের আড়াল করা যায় না। আর এখন তো বড় ছেলেটা অত বড় হয়নি যে ছোট ভাইকে দেখবে। তো তার মধ্যেও যদি বলি বাবু একটু দেখ, লক্ষ্য রাখে, কিন্তু ওদেরকে আর কোনো দায়িত্ব আছে বলুন? ওদের তো ছোট বাচ্চা, শিশু মন, ওদের কখনো মন হলো তো দেখলো ভাইকে, আবার কখনো ইচ্ছে হলো না তো ভাই একদিকে চলে গেলো, সে তার ইচ্ছে মতো খেলা করবে। আর শোভনের স্কুল তো অনেক দূরে, সকাল 7টায় বেরোয় আর ফেরে সন্ধ্যা 7টায়। তো সারাটা দিন দুটো বাচ্চাকে নিয়ে একা কাটানো সত্যি খুব মুশকিল। আর আমার শাশুড়ি মা একটু অসুস্থ ছিলেন, কিন্তু যদি বেঁচে থাকতেন আমার ছেলেটাকে তো দেখতেন। কোন দিকে চলে গেলে কি তার কাছে বসিয়ে রেখে কোনো কাজবাজ করা যেত, কিন্তু কি আর করা যাবে। শাশুড়ি মা বেঁচে থাকলে হয়তো আমাকে এভাবে বাড়ি থেকে বেরোতে হতো না, আর আমি আর সে মিলে ঠিক বাচ্চাদেরকে দেখে রাখতে পারতাম। আর আমরা এমন একটা জায়গায় আছি না, এখানে মানে বাড়িতে যে একজন কাউকে রাখবো দেখাশোনা করার জন্য, সেরকম কাউকে পাওয়া যায় না। এরকম বাজার দিকে হলে বা পাওয়া যেত, এটা না বাজার নয়, এটা গ্রামেই, মানে আমরা গ্রামের দিকে মানুষ, তো তার লোকজন মাঠে ঘাটে কাজ করে, কিন্তু কেউ বাড়িতে কাজ করবে না। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর দিন সকালবেলা সব জিনিসপত্র অনেকটা গোছগাছ করা হয়েছে। আর এই ঘরের খাটগুলোও খোলা হয়ে গেছে, আর ওই যে তক্তপোষগুলো ওইগুলো পাতা আছে, ওইগুলোই শুয়েছিলাম রাত্রে। আর এই যে এটা ফ্রিজেরও ভিতরে সব কিছু খোলা হয়ে গেছে, কারণ ওইটা লাগানো থাকলে তো সব কিছু ভেঙে যেতে পারে, গাড়িতে যাবে। আর এদিকে সব জিনিসপত্র এক কাছে করা হয়েছে। তো আজকেই যাচ্ছি, কারণ আজকে 30শে জুন, আজকে রবিবার, স্কুল ছুটি। আর অন্য দিন গেলে তো শোভনকে আরও স্কুল ছুটি নিতে হতো। এমনিতেই এই যে 1 মাস স্কুল হলো, এর মধ্যে অনেক ছুটি নেওয়া হয়েছে। আর মায়ের কাজঘরের সময়ও অনেক ছুটি নেওয়া হয়ে গেছে। তো কি করা যাবে, পরের দিন সোমবার থেকে তো ঠিক করে স্কুল করতে পারবে, রবিবার দিনটা চলে গেলে। সেই কারণেই আমরা আজকের বেরোবো।
আর কি করব, মনটা খুবই খারাপ, বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। এমনিতে তো অন্য আত্মীয় বাড়ি গেলে তো মনে হয় যে এরপর বাড়ি ফিরবো, কিন্তু এখন তো আর ফেরা হবে না সেই পুজোর ছুটিতে। আর এই যে এখানে অনেক জিনিসপত্র গোছগাছ করা হয়েছে, খাটগুলো খুলে রাখা হয়েছে, আর এখনও গাড়ি আসেনি, তো এখনও যেটুকু বাকি গোছগাছ করতে সেইটুকু করে নেব। এই জিনিসপত্র সব এক কাছে করে রেখেছি, আর এই যে আমার গোছগাছও করা হয়ে গেছে। আর শোভন গাড়িতে করে যাচ্ছে আর আমরা ট্রেনে যাব। আর আমি, পরম, রূপম, মা, ভাই আমরা সবাই টোটোয় করে ট্রেন ধরতে যাচ্ছি। আর টোটোটা আসতে একটু দেরি করেছে, তো সে বলে কি যে তোমাদেরকে যদি ট্রেন ধরাতে না পারি তো তোমাদেরকে টোটো করেই পৌঁছে দেবো। তাই আমরা একটু হাসছিলাম। আর আমরা যাচ্ছি সঙ্গে, আমাদের কিছু ঠাকুর না নিয়ে গেলে হয়। তো পরমের হাতে যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগের মধ্যে কিছু ঠাকুর আছে। ভাই চাইছিল ব্যাগটা, কিন্তু পরম দেবে না, না এই ব্যাগটা আমার কাছে থাক। আর একটা তোমাদেরকে জিনিস দেখাবো। তো আমার পরমের হাতে এই যে চিরুনিটা, এইটা সে কাচ্চাটা করে না। আর যখনই ইচ্ছে করছে মাঝে মাঝে চিরুনিটা প্যাকেট থেকে বের করে চুলটা আঁচড়ে নিচ্ছে। আবার চুল আঁচড়ানোর কি স্টাইল, মানে উল্টা দিকে উপর দিকে তুলে তুলে চুল আঁচড়াচ্ছে। তো সেটা টোটোতে আস্তে আস্তে চুল আঁচড়াচ্ছে, মাঝে মাঝে ট্রেনে আস্তে আস্তে চুল আঁচড়াচ্ছে, চিরুনটা মোটামুটি হাতছাড়া করে না। আর এদিকে রূপমের তো খুবই মজা, ভাবছি আমি কোথাও একটা যাচ্ছি। ও তো আর অত বোঝে না যে একটা বাড়ির থেকে আমরা অন্য ভাড়া বাড়িতে গিয়ে থাকবো। তো ও তো অনেক ছোট, কিন্তু পরমের খুবই মন খারাপ হয়ে গেছে। আর পরম এমনি তো বাড়িতে তেমন একটা বাইরে বেরোতো না, বাড়ির ভিতরেই থাকতো, আর স্কুল যেত, আর কাকু ওকে পড়াতে আসতো। সেইগুলোর জন্যই ওর খুব মন খারাপ হচ্ছে, কারণ ও তো বুঝতে পারছে যে সেখানে গিয়ে আর ওইগুলো হবে না। এরপর নতুন আরও বন্ধু, আর ও খুব একটা না কারোর সঙ্গে মিশতে পারে না, মানে একটু চুপচাপ, ছোটোর থেকে ও একটু চুপচাপ। আর এদিকে আমরা ট্রেন ধরতে চলে এসেছি, আর এই যে ট্রেনের উপর চেপেও গেছে। এই যে চিরুনি সে কাজ ছাড়া করবে না, চিরুনি সে প্যাকেটে যাবে। ওর মামু চাইছে আমাকে একবার দে, মামু চলে যাবে, কিন্তু মামুকেও দেবে না। আর ওই যে হাতে যে তাগাটা আছে সেইটা আমার মাকে আমি আমার জন্য নিয়ে আসতে বলেছিলাম, তো সে নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমার যখন ট্রেনে চেপে গেছি তখন আরও অনেক মন খারাপ লাগছে। আর এই যে এই ভদ্রলোককে দেখে যতটা শান্ত মনে হচ্ছে, উনি কিন্তু অতটাও শান্ত নয়। কিছুক্ষণ একটু স্থির হয়ে বসেছিল চাপার পর, আর কিছুক্ষণ পরই ট্রেনটাকে যেন পারলে সে একাই চালিয়ে দেবে, মানে কী নাই করছে। আর তাকে সামলে রাখা যাচ্ছিল না। তো একবার ফোন দেখাচ্ছিলাম, মানে তার ছবিটা তাকে দেখাচ্ছিলাম, মাঝে মাঝে আয়না দেখে খুব খেলে হাসে। তো ভাবছিলাম দেখলে যদি একটু স্থির হয়ে বসে থাকে। তো সে ট্রেনটা যাচ্ছে, সে তাকেও আবার কোলে নিয়ে দোলাতে পারছে। ট্রেনে তো আমরা এত দোলছি, এরপর ওকে নিয়ে যদি আবার দাঁড়িয়ে দোলাই তো ও তো লেগে যাবে, কখন কি পড়ে যাব। কিন্তু ও কে কার কথা শুনে, সে না এটাকে নিজের বাড়ি মনে করছিল, যে এটা আমার বাড়ি, আমি যাই খুশি তাই করব। তাকিয়ে আছে দেখো, যেন কিচ্ছু জানে না। আর এদিকে দেখো মাও রাখতে পারছিল না সামলে, তো ওই পাশে টিটি বসেছিল 2-3 জন, তারা আমাদের রূপমের দিকেই তাকিয়েছিল শুধুই, আর ভাবছে কী দুষ্টুই করছে বাচ্চাটা। কি ভাগ্যিস ট্রেনটা ভিড় থাকেনি, কারণ ভিড় থাকলে আমাদেরকে ওকে নিয়ে আসতে আরও অনেক কষ্ট হতো। আর দেখছি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিল, না ঘুমিয়ে পড়লে যে কী করতাম জানি না। আর এদিকে দেখো যেন নাচ করছে। আর আমার পরম খুবই শান্ত, কারণ ও যে মামুর কাছে বসে আছে, ও তেমন একটা দুষ্টুমি করে না, ও ছোটোর থেকেই খুব শান্ত। ওকে বড় করতে আমার একটুও কষ্ট হয়নি। আর এই রূপমকে বড় করতে আমি বুঝতে পারছি আমার হাল খুব খারাপ করে দেবে। আর ট্রেনের উপরে, মানে ওই যে স্লিপারে আমি ওকে তুলে দিয়েছিলাম, আর ও তো খুব খুশি, চারদিকে মাথা ঘুরি তাকিয়ে দেখছে, লাইট জ্বলছে, পাখা। আর আমার তো খুব ভয় লাগছে যে যদি ছাড়া হয়ে যায়, পড়ে যায়। ওইখানে কিছুক্ষণ বসেছিল, তো ওইখান থেকে নামানোর পরেই ও ঘুমিয়ে পড়েছিল। আর আমিও ঘুমাতেই একটুখানি দুধও গুলে খাইয়ে দিয়েছিলাম, তো পুরোটা রাস্তা ঘুমিয়ে এসেছিলো। ভাগ্যিস ঘুমিয়েছিল, না হলে যে ওকে কী করে নিয়ে আসতাম জানি না। আর এখানে পরম দেখতে এসেছে যে ভাই কোথায় উঠেছে, আর ওর মামু বলছে কি রে তুই এখানে উঠবি, আর আমি বলছিলাম ও খুব ভীতু, ও উঠবে না। আর রূপমের কোনো তো ভয় নেই, তারপরে এখন ও ছোটো, ওর ভয় জিনিসটা তৈরি হয়নি। এই দেখো আমরা এখানে নেমে পড়েছি আদ্রা স্টেশনে। আর
একটুখানি কেক টেক কিনে নিয়েছি। সুমনদের গাড়িতে আমরা ভোরবেলায় উঠে রান্না করে নিয়েছিলাম, গাড়িতেই খাবার রয়েছে। তো গাড়িটা আসতে একটু দেরি রয়েছে, তো সুমন বললো ওইখানে মিনিট 10 বসো, 10 মিনিটের মতো, তারপর আমরা গেলে ওখানে ফোন করবো, তারপর তোমরা এগিয়ে আসবে। আর আমরা নেমে একটু চোখে মুখে জল নিয়ে এই যে কেক টেক ভাই কিনে নিয়ে আসলো, সবাইকে খিদা পেয়ে গেছিলো। আর ভাগ্যিস ব্যাগে একটুখানি শুকনো মিষ্টি ছিল, পরমকে তো তাই ট্রেনের মধ্যেই খাইয়ে নিয়েছিলাম। আর ও তো বেরোনোর জন্য তো বাড়িতে তেমন একটা কিছু খাবার না খেয়েই বেরিয়ে পড়েছিল, আর ওই জন্য ওকে আবার সবার আগে খিদা পেয়ে গেছিলো। আর এটা তো আমাদের 7ম বিবাহবার্ষিকী, তো আমাদের এর আগের বিবাহবার্ষিকীতেও তেমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে মনে থাকার মতো, আর এবার একটা সত্যি মনে থাকার মতো। অন্যেরা বিবাহবার্ষিকীতে কোনো বাইরে ঘুরতে যায় কিংবা ধরো কোনো সোনার গিফট পায়, কিন্তু আমি কি পেলাম, আমরা বাড়ির থেকেই বেরিয়ে চলে আসলাম। মানে কী বলবো, মনটা ভাবলে খুবই খারাপ হয়ে যায়। তো কী করা যাবে। আর আমরা এই যে টোটোতে চেপে পড়েছি, শোভনারও চলে এসেছে। তো সে আমাকে জায়গাটার নাম বলে দিল একটা টোটো বুক করে নাও, 100 টাকা নেবে। আর টোটোর ওই ভাইগুলো যে দেখতে পেয়েছে নতুন মানুষ, আমাদেরকে দেখেই বলে 100 টাকার জায়গায় বলে আমাদের 250 টাকা লাগবে। দিয়ে আবার অনেক কথা টথা বলে আবার 130 টাকায় রাজি করিয়েছে। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা জয়চণ্ডী পাহাড়। তো একদিন ঘুরতে যাব, আমাদের যেখানে রুমটা নেওয়া হয়েছে তার সামনেই, বেশি দূরে নয়, মানে পারলে রোজই যাওয়া যাবে, হেঁটে যাওয়া যাবে। আর এই দেখো আমরা বাড়ির মানে যে বাড়িটাতে থাকবো বলে এসেছি সেই বাড়ির সামনে প্রায় চলেই এসেছি। আর এই যে শোভন এসে কিছুটা রাস্তার দিকে এগিয়ে এসেছিলো, মানে মেন রাস্তার উপরে নয়, মেন রাস্তার থেকে কিছুটা যেতে হবে। আর এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে বাড়িটার সামনেই, গাড়িতে এখনও মালপত্র সব ভর্তি আছে, তো এগুলোকে নামাতে হবে। আর এই যে সামনের সাদা রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটাতেই আমরা ঢুকেছি। সেখান থেকে যেমন সব গোছগাছ করে এখানকে নিয়ে আসা, আবার এখানেও তো সব গোছগাছ করে রাখতে হবে। আর বাচ্চাগুলোকে না ধরলে তো একদমই নয়, সে মাকে ভাবছি একটা দিন রেখেই দেবো এখানে, আর গোছগাছ করার পর মাকে ছাড়বো, কারণ না হলে আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আর এদিকে অনেক জিনিসপত্রই নামিয়ে আনা হয়েছে, আর এটা পরম পাচ্ছে বসার জন্য। আর অন্য রুমে তো তেমন পাখা টাখা খাটানো নেই, তো একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছিলাম, এটা নিয়েই বলি বাচ্চাগুলোকে একটুখানি বসুক। আর ভাগ্যিস রান্না করে নিয়ে এসেছিলাম, তাই জন্য খাওয়া দাওয়া করে এরপর সব গোছগাছ করলেই হবে, কিন্তু খাবার বানাতে গেলে তো আরও দেরি হয়ে যেত না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।